আচ্ছা, এখন হচ্ছে আজকে প্ল্যাটেলেট ডিসঅর্ডার তোমাদের আমি ক্লাস নিচ্ছি। প্ল্যাটেলেট ডিসঅর্ডারের মধ্যে এটা মানে পড়া খুব সীমিত কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং অনেক বেশি কোশ্চেন তোমার রিটেনেও আসে আর ভাইভাতেও লাগে। তোমার হচ্ছে ফার্স্টে আসো, ওখানে দেখো একটু পেজ নাম্বারটা বের করো। প্ল্যাটেলেট ডিসঅর্ডার বের করেছো? পেজ নাম্বারটা যে কেউ একজন বলো, তাহলে বাকিরা খুলে ফেলুক। কেউ বের করো নাই? তাসরিফ, তাসরিফ বের করেছো? তোমরা কেউ বের করো নাই? ম্যাম খুঁজে পাই না ম্যাম। একটু দেখো ব্লিডিং ডিসঅর্ডার, ব্লিডিং ডিসঅর্ডার পেছন থেকে আসো, পেছনে। ম্যাম ব্লিডিং ডিসঅর্ডার 244 পেজ নাম্বার। কত পেজ? 244। 244, 244 নাম্বার পেজ। হ্যালো, 46 না? আচ্ছা, ফার্স্ট হচ্ছে মানে এই ক্লাসিফিকেশনটা, ফার্স্ট এই ডেফিনিশনটা তোমাদের লাগবে। ডিফাইন ব্লিডিং ডিসঅর্ডার। দেখো ব্লিডিং ডিসঅর্ডার এটার ক্লাসিফিকেশনটা আগে একটু দেখো। ক্লাসিফিকেশনটার মধ্যেই কিন্তু ব্লিডিং ডিসঅর্ডারের ডেফিনেশন লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডিসঅর্ডার অফ যে ওয়াইডলি ডিফারিং এটিওলজি, মানে এই ডিসঅর্ডারটার অনেক ধরনের এটিওলজি আছে, মানে কারণ আছে। এর মধ্যে ফার্স্ট কারণ হচ্ছে ক্লাসিফিকেশনটাতে দেখো ভাস্কুলার ডিফেক্ট। আমরা জানি আমাদের ব্লাডটা কোথায় থাকে? ভেসেলের মধ্যে। এখন ভেসেলটাই যদি দুর্বল থাকে তাহলে ওখানে ব্লিডিং হবে। তাহলে একটা ফার্স্ট কথা হচ্ছে ভাস্কুলার ডিফেক্ট। 2 নাম্বার পয়েন্ট দেখো প্ল্যাটিলেট ডিফেক্ট, এবং 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কোয়াগুলেশন ডিফেক্ট। এখন ভাস্কুলার ডিফেক্টে কি হয়? যদি ভেসেলটা কারো কনজেনিটালি মানে জন্মগতভাবেই দুর্বল থাকে, যেমন হচ্ছে জানলো সিনড্রোম, এটা একটা কি অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। তাহলে এই ডিসঅর্ডারে ভেসেলটা দুর্বল থাকে। আর কিছু অ্যাকোয়ার্ড কজের মধ্যে আছে, দেখো ভাস্কুলাইটিস, হেনোসিসকনলিন পারপুরা, তারপরে হচ্ছে ইয়েতে ভেসেলের ডিসঅর্ডার গুলো লেখা আছে। পেয়েছো তোমরা সবাই? পেজটা খুলতে পেরেছো? 244 পেজ। জি ম্যাম। আচ্ছা, এখানে কোশ্চেন অনেক লিমিটেড থাকে, কিন্তু আমি কি বলছি যে প্রতিটা কোশ্চেনই কিন্তু রিটেনে আসে। এইটা ফার্স্ট হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার, এবং এটা ভাইভাতে অনেক বেশি জিজ্ঞেস করে। তাহলে ভাস্কুলার ডিসঅর্ডার গুলো তোমরা মুখস্থ করবে। এরপর 2 নম্বর পয়েন্টে দেখো, এখন ফোন করছে, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে কষ্ট দিলাম। আচ্ছা, কারো কারো আমার কাছে ফার্স্ট ইটা আছে, যেটা ফার্স্ট এডিশন। আমারটা আবার 246 পেজ। আমি জানি না তোমাদের কাছে কোন এডিশন আছে। তাহলে এটা হেমোরেজিক ডিসঅর্ডার বা ব্লিডিং ডিসঅর্ডার আমি বলছি। তাহলে ফার্স্ট হচ্ছে তোমাদের ডেফিনেশনটা পড়তে হবে যে হেমোরেজিক ডিসঅর্ডারস আর এ গ্রুপ অফ ডিসঅর্ডার হুইচ হ্যাভ অ্যান অ্যাবনর্মাল টেন্ডেন্সি টু ব্লিড ডিউ টু ডিফেক্ট ইন দ্য মেকানিজম অফ হিমোস্টেসিস। হিমোস্টেসিস আর হোমিওস্টেসিস কিন্তু সেম জিনিস না। হিমোস্টেসিস হচ্ছে আমরা আমাদের যে কোনো কেটে গেলে যে মেকানিজমে আমাদের ব্লিডিংটা বন্ধ হয়, সেটা হচ্ছে হিমোস্টেসিস। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসিফিকেশনে প্রথমে কোনটা আসছে? ভাস্কুলার ডিফেক্ট। এখানে কিছু কানেকটিভ টিস্যু ডিজিজের নাম আছে, ইনফেকশন, ভাস্কুলাইটিস, এগুলো আছে। এরপরে পারপুরা সিমপ্লেক্স, সেনাইল পারপুরা, এগুলো আছে। এরপর যেটা মেইন জিজ্ঞেস করে সেটা হচ্ছে প্ল্যাটিলেট অ্যাবনর্মালিটি। প্ল্যাটিলেট অ্যাবনর্মালিটি, তাহলে আমাদের প্ল্যাটিলেট অ্যাবনর্মালিটি এখানে শুধু 3টা নাম মনে রাখবে তোমরা। একটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, মানে কি থ্রম্বোসাইট বা প্ল্যাটিলেট কাউন্ট যদি কম থাকে ওটাকে আমরা বলি থ্রম্বোসাইটোপেনিয়া। 2 নাম্বার হচ্ছে থ্রম্বোসাইটোসিস, কোনো কোনো সময় ইনক্রিজ প্ল্যাটিলেট কাউন্টও ব্লিডিং ডিসঅর্ডারের কারণ। ঠিক আছে, এরপরে আসো লাস্ট ইয়েতে হচ্ছে ফাংশনাল অ্যাবনর্মালিটি। এটাকে বলা হয় থ্রোম্বাসথেনিয়া। থ্রোম্বাসথেনিয়া একটা কথা আছে। তাহলে তোমরা যদি এখানে এতগুলো জিনিস ভিতরে লেখার দরকার নেই, এখানে অনেক কিছু ভিতরে দিয়েছে, কিন্তু রিটেন পরীক্ষার সময় তোমরা ভাস্কুলার ডিফেক্টগুলো লিখবে।
প্ল্যাটিলেট অ্যাবনর্মালিটির মধ্যে শুধু 3টা নাম লিখলেই হবে, কারণ যেহেতু তোমাদের এখন শর্ট আনসার কোশ্চেন, এত বড় ডিটেলস তোমরা লিখতে পারবে না। তাহলে কি লিখবে? থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোসিস আর কোয়ালিটেটিভ প্ল্যাটিলেট ডিফেক্ট, মানে প্ল্যাটিলেট কাউন্ট ঠিক আছে কিন্তু প্ল্যাটিলেটের স্ট্রাকচারটা ঠিক নেই, সেটাকে বলা হয় থ্রোম্বাসথেনিয়া। থ্রোম্বাসথেনিয়া। দেখি রোল 14, রোল 14 ভিডিও অন করো। হ্যাঁ বলো, হ্যাঁ কোয়ালিটেটিভ প্ল্যাটিলেট ডিফেক্ট, এটাকে কি বলা হয়? কোয়ালিটেটিভ প্ল্যাটিলেট ডিফেক্ট মানে কোয়ান্টিটি ঠিক আছে, মানে কাউন্ট ঠিক আছে কিন্তু প্ল্যাটিলেটের স্ট্রাকচারের সমস্যা, ওটাকে কি বলা হয়? এটা কিন্তু জিজ্ঞেস নাম্বার ঠিক আছে, নাম্বার ঠিক আছে, শুধু প্ল্যাটিলেট ফাংশন অথবা স্ট্রাকচারে মানে ডিফেক্ট আছে। এটা একটা টার্ম আমি বলছি মাত্র, থ্রোম্বাসথেনিয়া। ভেরি গুড। তাহলে আমাদের যদি কাউন্ট কম থাকে ওটাকে আমরা বলি থ্রোম্বোসাইটোপেনিয়া, কাউন্ট বেশি হলে বলি থ্রোম্বোসাইটোসিস, আর ফাংশনাল ডিফেক্ট হলে থ্রোম্বাসথেনিয়া। এই 3টা টার্ম তোমরা বলবে। এরপর 3 নম্বর পয়েন্টটা দেখো, কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। ঠিক আছে, তুমি ভিডিও অফ করতে পারো। কোয়াগুলেশন ফ্যাক্টরস তোমরা জানো যে আমাদের প্রতিটা ব্লিডিং, আমাদের ইন্ট্রিনসিক মেকানিজম আছে, এক্সট্রিনসিক মেকানিজম, এগুলো তোমরা ফিজিওলজিতে পড়েছো। আমাদের যে আমাদের হাত কেটে গেলে বা যে কোনো জায়গায় কেটে গেলে ব্লিডিংটা যে স্টপ হয়, এটার জন্য কিছু কোয়াগুলেশন ফ্যাক্টর দেয়। এখন যদি তোমার জন্মগতভাবে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলোর ডেফিসিয়েন্সি থাকে তাহলেও ব্লিডিং হবে। যেমন হিমোফিলিয়া এ বি, তোমরা জানো হিমোফিলিয়া এ হচ্ছে ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি, হিমোফিলিয়া বি ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি এবং ভল উইনব্রেল ডিজিজ। আর কিছু আদার ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হতে পারে 1 2 3 4, যে কটা লিখতে পারো। আচ্ছা, অ্যাকোয়ার্ডের মধ্যে 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লিভার ডিজিজ। আমাদের 4টা ক্লটিং ফ্যাক্টর লিভারে তৈরি হয়, যেটা ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর বলি আমরা। ওই 4টা কি কেউ বলতে পারবে? 2, 7, ভিটামিন 9, কে 10. ডিপেন্ডেন্ট 2, 7, 19। ভেরি গুড। তাহলে এই ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি হয় লিভারে। এখন কারো যদি লিভারের সমস্যা থাকে তাহলে কিন্তু ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হবে, অথবা ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর ভিটামিন কে ডেফিসিয়েন্সি থাকলেও এটা সমস্যা হতে পারে। আবার অনেকে কি করে, সারা বছর কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ খায়। বিশেষ করে যাদের একবারই স্ট্রোক হয়েছে ওদের কিন্তু কন্টিনিউয়াস একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ চলে, কারণ যাতে আবার স্ট্রোকটা না হয়। তাহলে আবার হচ্ছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। এই অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগের কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। তোমরা যে কোনো সার্জারি করার আগে, বিশেষ করে মেজর সার্জারির আগে কিন্তু মিনিমাম 3 দিন আগে অ্যান্টিকোয়াগুলেন্ট বন্ধ করতে হয়, না হলে সার্জারির সময় বেশি ব্লিডিং হবে। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন এবং ডিআইসি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। তাহলে এই ব্লিডিং ডিসঅর্ডারটা খুব সুন্দর করে তোমাদের মুখস্থ করতে হবে। এখন যেটা আসে সেটা হচ্ছে আলাদা করে থ্রোম্বোসাইটোপেনিয়ার কজ আসে এবং থ্রোম্বোসাইটোসিসের কজ আসে। তাহলে থ্রোম্বোসাইটোপেনিয়া এবং থ্রোম্বোসাইটোসিস তোমাদের আলাদা করেই করতে হবে। ঠিক আছে, এখানে দেখো পেজ নাম্বার হচ্ছে 249। 249 পেয়েছো? আচ্ছা, 249 তোমাদের কোন পেজ জানি না। কজেস অফ থ্রোম্বোসাইটোপেনিয়া হয়তো 1-2 পেজ আগে পরে হতে পারে। হোয়াট আর দ্য কজেস অফ থ্রোম্বোসাইটোপেনিয়া? পেয়েছো? জি ম্যাম। কেউ উত্তর দিচ্ছ না কেন? তোমরা আমি পাওনি? পাইছি। বলতে হবে তো। পাইছি। আচ্ছা ঠিক আছে। থ্রোম্বোসাইটোপেনিয়ার কজটা আলাদা করে পরীক্ষার সময় আসে। থ্রোম্বোসাইটোপেনিয়ার ডেফিনেশনটা কি? ডিক্রিজ নাম্বার অফ প্ল্যাটিলেট কাউন্ট। প্ল্যাটিলেটের নরমাল কাউন্ট কত কেউ বলতে পারবে? ম্যাম নরমাল 1.5 লাখ, কাউন্ট অফ প্ল্যাটিলেট 1.5 লাখ থেকে 4 লাখ। ম্যাম শিওরলি মনে নাই, 2.5 লাখ মনে। মিলিমিটার অফ ব্লাড। ভেরি গুড। 1.5 to 4 লাখ অথবা 1.5 লাখ থেকে 4 লাখ পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। আচ্ছা, তাহলে এই যদি তোমার লোয়ার লিমিট কত? 1.5 লাখ, তাহলে 1.5 লাখের চেয়েও যদি প্ল্যাটিলেট কমে যায় ওটাকে আমরা বলি থ্রোম্বোসাইটোপেনিয়া। তাহলে থ্রোম্বোসাইটোপেনিয়ার মানে ডেফিনেশন কিন্তু পরীক্ষায় আসে। এরপরে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কজেস। নিউনেটাল কজ কমন না, অ্যাকোয়ার্ড কজই কমন। এর মধ্যে অবশ্যই আইটিপিটা দিবে, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরে। এটা আমরা আবার আলাদা করে পড়বো, কিন্তু এই টার্মটা এখানে ছোট করে লেখা আছে, কিন্তু এটা মাস্ট তোমাকে লিখতে হবে। এরপর আসো ড্রাগস অ্যান্ড কেমিক্যালস। কিছু কিছু অ্যান্টিপ্ল্যাটিলেট ড্রাগ কিছু পেশেন্টকে দেওয়া হয় যাতে প্ল্যাটিলেটগুলা থ্রোম্বাস তৈরি করতে না পারে।
এই জন্য মানে স্ট্রোকের পেশেন্ট, হার্ট অ্যাটাকের পেশেন্টদের কিন্তু অ্যান্টিপ্লেটলেট হয়। আচ্ছা, তারপরে লিউকেমিয়া, অল টাইপ অফ লিউকেমিয়া। তোমরা কয়েকদিন পরে লিউকেমিয়া ক্লাস করছো কিনা আমি জানি না, ম্যাডাম পড়াবে। সব লিউকেমিয়াতেই কিন্তু প্লেটলেট কাউন্ট কমে এক্সেপ্ট সিএমএল। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে কিন্তু প্লেটলেট কাউন্ট কমে না, ইনিশিয়ালি বাড়ে। হ্যাঁ হ্যাঁ, থাকতে বলছি না, আমি তো বলতেছি এটা তো আমরা করছি ডেল্টার মতো, এটা তো শুরুতেই অত অত লাভজনক হবে না, আমি এটা নিয়ে আশা দিচ্ছি না। উনি তো ছিলেন হাজবেন্ডটা এখন অসুস্থ, আমরা তো শুরু করতে আরো মাস আমরা তো ডিসেম্বরের আমি তো স্ত্রীর সাথে কথা বলতে বলছি কালকে বলতে, ও বলতেছে যে এখন না, এখন কথা বলতে না কিছু কোনো নেই, কেউ ওকে ইনহিবিট করতে পারে বা করতে পারে, এই জন্য আমরা আজকে শুনবো। ঠিক আছে, এই সব মিলিয়ে আমরা সেটাই। তাহলে কতদিন তোমার সাথে পরে কথা বলবো, আমি ক্লাসে আসি, আমি বের হয়ে ফোন দেবো। ঠিক আছে, আচ্ছা সরি, আমার একটা ফোন আসছিল। আচ্ছা, আমরা কোথায় ছিলাম তাহলে? থ্রম্বোসাইটোপেনিয়ার কজ। তাহলে প্রথম যে 5টা কজ এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইটিপি মানে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। এই জিনিসটা কিরকম, মানে তোমার বডিতে প্ল্যাটিলেট আছে, যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু প্ল্যাটিলেটের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, যার কারণে তোমার প্ল্যাটিলেট শরীরে থাকার পরেও প্ল্যাটিলেট নর্মালি ফাংশন করতে পারবে না। এটাই হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। 2 নাম্বার হচ্ছে ড্রাগস অ্যান্ড কেমিক্যালস। লিউকেমিয়া যখন পড়াবে তখন দেখবে যে সব লিউকেমিয়াতেই প্ল্যাটিলেট কাউন্ট কমে যায়, থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে এক্সেপ্ট সিএমএল। আচ্ছা, তারপরে অ্যাপ্লাস্টিক এনিমিয়া। অ্যাপ্লাস্টিক এনিমিয়া তোমরা অলরেডি পড়ছো, যেটা বোন ম্যারোতে সমস্যা। বোন ম্যারোতে আসলে হিমোপয়েটিক সেলটা কমে যায়, যার কারণে সব সেলই কমে যায়। তারপর বোন ম্যারো ইনফিল্ট্রেশন কোনো ডিজিজ থাকলে, এবং হাইপার স্প্লিন হচ্ছে আমাদের রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, মানে যেখানে আমাদের আরবিসি ব্রেকডাউন হয়, সব সেলেরই ওখানে ব্রেকডাউন হয়। তো স্প্লিন অতিরিক্ত বড় হয়ে গেলে, হাইপার স্প্লিনিজম বা হাইপার ফাংশনিং হলে তোমার সব সেলই ডিস্ট্রয় করবে, আরবিসিও ডিস্ট্রয় করবে, প্ল্যাটিলেটও ডিস্ট্রয় করবে, এবং ডাব্লিউবিসিও ডিস্ট্রয় করবে। আর এছাড়াও ইনফেকশন, ড্রাগস, কেমিক্যালস, লিভার ডিজিজ, অ্যালকোহলিজম, এগুলো মানে লেস ইম্পর্টেন্ট, বাট প্রথম 5-6টা যে কজ, এগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। শোনো, এখন কিন্তু শর্ট আনসারে অনেক সময় স্পেসিফিক্যালি উল্লেখ করে দেয়, যেমন নেম 5 কজেস অফ থ্রোম্বোসাইটোপেনিয়া। সো প্রথম 5-6টা যে ডিজিজের নাম, এটা অবশ্যই মুখস্থ করতে হবে। এখানে তোমরা পাশে এখনই লিখে রাখো লিউকেমিয়া এক্সেপ্ট সিএমএল বড় হাতের, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এটা এখনই লিখে রাখো, নাহলে পরে তোমরা আবার পেঁচায় ফেলবা। লিখছো? ম্যাম একটু আরেকবার আমি থ্রোম্বোসাইটোপেনিয়ার কজ বলছি। থ্রোম্বোসাইটোপেনিয়ার কজে হচ্ছে আইটিপি, ড্রাগস, কেমিক্যালস। 3 নাম্বার পয়েন্টটা দেখো লিউকেমিয়া। লিউকেমিয়ার পাশে লিখে রাখো এক্সেপ্ট সিএমএল। লিউকেমিয়ার 4টা টাইপ, তোমাদের লিউকেমিয়া যখন ক্লাস নেবে পড়াবে। 4টা লিউকেমিয়ার মধ্যে 3টা লিউকেমিয়াতেই তোমার প্ল্যাটিলেট কাউন্ট কমে যায়, এক্সেপ্ট সিএমএল যে লিউকেমিয়াটা, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এটাতে প্ল্যাটিলেট কাউন্ট কমে না। এজন্য এটার পাশে, লিউকেমিয়ার পাশে লিখো এক্সেপ্ট সিএমএল। লিখছো? জি ম্যাম। লিখছো? জি তোমাদের ম্যাম। কি অবস্থা আমি বুঝতেছি না, তোমরা তো কোনো অ্যান্সারই করো না। আচ্ছা, আদার্স যেগুলো যে কটা মনে রাখতে পারো, এইচআইভি ইনফেকশন, দেন এমনি ইনফেকশন, মেগালোপ্লাস্টিক এনিমিয়াতে তোমরা অলরেডি পড়ছো যে থ্রোম্বোসাইটোপেনিয়া
থাকে অ্যালকোহলিজম, ডিএসি। আচ্ছা, এরপরে নেক্সট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে, তোমরা আবার আগের পেজে চলে আসো। তোমাদের কত পেজ ছিল? ব্লিডিং ডিসঅর্ডারের পাশে একটা লেখা আছে ল্যাবরেটরি ডায়াগনোসিস, দেখেছো? জি ম্যাম। হ্যাঁ, এখানে যেটা স্পেশাল টেস্টের নাম তোমাদের লাগবে না, মানে তোমরা পোস্ট গ্রাজুয়েট লেভেলে না, যেহেতু আন্ডার গ্রাজুয়েটে তোমাদের এটা কখনো জিজ্ঞেস করে না। তোমাদের যেটা লাগবে, এটা রিটেনেও আসছে অলরেডি, তো এটা মনে হয় এবার তোমাদের টার্মেও দেওয়া হয়েছিল, স্ক্রিনিং টেস্ট ফর ব্লিডিং ডিসঅর্ডার। আমরা একটা যে পেশেন্টের ব্লিডিং ডিসঅর্ডার আছে কিভাবে বলবো, যেমন অনেক পেশেন্টের সার্কামসিশন করা হয়, বা যেটা আমরা বাংলায় মুসলমানি বলি, সেটার আগে কিন্তু দেখবা সিম্পল দুইটা টেস্ট করে নেওয়া হয় অনেক সময়, যেটা যারা ডাক্তাররা করে। এমনিতে যারা নর্মাল পার্সন করে ওরা তো পারে না, কিন্তু ডাক্তাররা কিন্তু অনেকে বিটি সিটি এই দুইটা পরীক্ষা করে নেয়, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম। কারণ যা অনেক সময় হয় কি, অনেক বাচ্চার আনডায়াগনোজ থাকে ব্লিডিং ডিসঅর্ডার, তো তোমার দেখা যাবে মুসলমানি করার পর অতিরিক্ত ব্লিডিং এ অনেক বাচ্চা মারা যেতে পারে। তো ডাক্তাররা ইউজুয়ালি এই দুইটা টেস্ট করে নেয়, কিন্তু হয়তো অনেকে করে না, কিন্তু মানে নিয়ম হচ্ছে করে নিলে ভালো আর কি। তাহলে স্ক্রিনিং টেস্টের জন্য আমরা কি কি করি? ব্লিডিং টাইম, এইটা কিন্তু আলাদা করে রিটেন কোশ্চেন আসে এবং ভাইভাতেও জিজ্ঞেস করে। তোমরা অনেকে যেটা করছো, আমি এটা সরি তোমাদের আসলে এটা এমবিবিএস এ আমরা দিয়েছিলাম, মানে শুধু নামগুলা লিখছি স্ক্রিনিং টেস্টে, কিন্তু আমি ওদেরকেও বারবার বলছিলাম ক্লাসে যে নামের এটার নামটাও লিখতে হবে এবং সাথে নর্মাল ভ্যালুটাও লিখতে হবে। তাহলে আগে নামগুলো আমরা দেখি কি কি আছে। ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথমবিন টাইম, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, থ্রোম্বিন টাইম এবং প্ল্যাটলেট কাউন্ট। প্রথম টর্নিকয়েড টেস্ট যেটা, সেটা কেটে দাও। টর্নিকয়েড টেস্ট আমরা স্ক্রিনিং এ করি না ইউজুয়ালি, এটা আমি লিখছি, এটা বেড সাইড টেস্ট, এটা তো আসলে ল্যাব ইনভেস্টিগেশনে পড়ে না, এটা বেড সাইড টেস্টের ইনভেস্টিগেশনে পড়ে। তাহলে তোমরা টর্নিকয়েড টেস্টটা কেটে দাও, এখনই কেটে দাও। কেটে দিয়ে এই 6টা টেস্টের নাম তোমরা লিখবে, বিটি, সিটি, প্ল্যাটেলেট কাউন্ট, তারপরে এপিটিটি, থ্রোম্বিন টাইম এবং হচ্ছে প্রথম বিন টাইম। তাহলে এগুলোর নর্মাল ভ্যালু সহ করতে হবে। তোমাদের কারো কাছে কি এন্ডেভার আছে? Yes, ma'am. এন্ডেভার যার কাছে আছে সে একটু কষ্ট করে, এন্ডেভার একটা চার্ট করে দেওয়া আছে, এই টেস্টগুলোর নাম সাথে নর্মাল ভ্যালু লেখা আছে, একটু সেন্ড করে দিবা তোমাদের মেসেঞ্জার গ্রুপে, ঠিক আছে? এই দুইটা একসাথেই লেখা আছে, মানে এটার নামগুলো লেখা আছে, সাথে নর্মাল ভ্যালুগুলো সাথেই লেখা আছে, মানে একটা বক্সের মতো করে আছে। এটা একটু ব্লিডিং ডিসঅর্ডারে তোমরা একটু মানে পারলে একটু অন্যদেরকে এটা পাঠিয়ে দিবে মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, এরপরে যেটা আমাদের দুইটা ডিজিজ করতে হবে এখানে, দুইটা ডিজিজের মধ্যে আমি কিছু নর্মাল ডিজিজের নাম বলে দিচ্ছি, যেগুলো আসলে বোঝানোর কিছু নাই, তোমাদের মুখস্থই করতে হবে। ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, যেটা জাস্ট মুখস্থ করবে, যে আমাদের আসলে তোমরা তো জানোই আসলে কখন ব্লাড লাগবে, কারো এনিমিয়া হলে, কারো সার্জারির আগে, কারো সার্জারির পরে লাগে, পিপিএইচ হলে, পোস্টপার্টাম হেমোরেজ হলে, অ্যাক্সিডেন্টের পেশেন্টদের। তাহলে ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন পারবে না পড়তে? আর আরেকটা কোশ্চেন করতে হয়, কমপ্লিকেশনস কত পেজ ম্যাম এটা? ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন। কেন তো দেখতেছি না যে ম্যাম ব্লাড 291 দেখতে জায়গায় আছে। 291 পেজ। হ্যাঁ, পেয়েছো? জি ম্যাম। 291 আছে, একজন পেয়েছে। 291 পেজটাতে দেখো। হ্যাঁ হ্যাঁ, ব্লাড ট্রান্সফার আলাদা পেছনের দিকে পাঁচটা দেখো, ওখানে তোমরা এগুলো তোমরা এমনিতে বানায়ও লিখতে পারো। এটা যেমন যে কোনো ব্লিডিং ডিসঅর্ডার, যেমন বা এনিমিক ডিসঅর্ডার যেগুলো আছে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, সিকেল সেল এনিমিয়া, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, ব্লিডিং থাকলে অপারেশনের সময়, ম্যালিগনেন্সি থাকলে যেন কিডনি পেশেন্টদের দেওয়া হয়। কিডনি পেশেন্টদের তো ওদের ব্লাড আরবিসি তৈরি হয় না, ওদেরকে প্রতি মাসেই ব্লাড দিতে হয়। এখানে এরপরেই আরেকটা জিনিস লেখা আছে, অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজড ইন ব্লাড ব্যাংক। অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজড ইন ব্লাড ব্যাংক, এটাও তোমাদের পড়তে হবে। এসিডি, সিপিডি, সিপিডিএ 1, অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ, সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ, সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ উইথ অ্যাডেনিন। ঠিক আছে? তাহলে এই তিনটা অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয় ব্লাড ব্যাংকে। বুঝা গেছে? দেখি রোল 2 ভিডিও অন করো তো, রোল 2 ভিডিও অন করো।
রোল 2 কি আছো নাকি তোমরা এখানে অনলাইনে ক্লাস চালু করে দিয়ে থাকো না? আমি বুঝি জি না, ম্যাম, তোমরা সবাই ক্লাস ম্যাম আছি। ভিডিও সব বন্ধ করে রাখো। আচ্ছা আচ্ছা, আমার মাঝে মাঝে কনফিউশন লাগে, আসলে তোমরা এখানে আছো না কোথাও চলে গেছো। আচ্ছা, তাহলে এখানে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজড ইন ব্লাড ব্যাংক এটা পড়তে হবে, ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। দেন আরেকটা ইম্পর্টেন্ট পড়তে হয়, সেটা হচ্ছে কমপ্লিকেশনস অফ ব্লাড ট্রান্সফিউশন। কমপ্লিকেশনস অফ ব্লাড ট্রান্সফিউশন দেখো এখানে পরের পেজে লেখা আছে ট্রান্সফিউশন কমপ্লিকেশনস, আলাদা করে দেয়া আছে। ট্রান্সফিউশন কমপ্লিকেশন পেয়েছো? একটা পেজ উল্টাও, এরপরে লেখা আছে, এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো সব তোমাদের লাগবে না এখন। তোমাদের জন্য যেটা লাগবে আমি বলে দিচ্ছি, ইন্ডিকেশন লাগবে, কমপ্লিকেশনস লাগবে, আর ব্লাডে কি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয় এগুলো প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করে, ঠিক আছে, এবং এমসিকিউতেও আসছে। তোমাদের এই ট্রান্সফিউশন কমপ্লিকেশনটা কিন্তু বা কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন কিন্তু অপরিমাণের চেয়েও বেশি আসছে। আলাদা করে যেটা ভাইবাতে ধরে 3 নম্বর পয়েন্টটা দেখো, 3 নম্বর পয়েন্ট ট্রান্সফিউশন রিলেটেড ইনফেকশন পেয়েছো? জি জি ম্যাম। ম্যাম যায় না? পাইছি। আচ্ছা ঠিক আছে, দেখো ট্রান্সফিউশন রিলেটেড ইনফেকশন এটা এইভাবে ভাইবাতে জিজ্ঞেস করবে, ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে কি কি ডিজিজ ট্রান্সমিটেড হয়, ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে কি কি ডিজিজ ট্রান্সমিটেড হয়, এটা খুব বেশি, সেটা হচ্ছে এইচআইভি। এইচআইভি কিন্তু ট্রিটমেন্ট নাই, তোমরা জানো এইচআইভি হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে কন্ট্রোলে রাখা যায়, বাট এটা একবারে ফুললি কিউরিং কোনো ট্রিটমেন্ট নেই। তাহলে এইচআইভি খুব খারাপ ডিজিজ, তাহলে আমার অবশ্যই স্ক্রিনিং করে নেওয়া উচিত। হেপাটাইটিস বি, সি, ডি, ম্যালেরিয়া, কালাজার, সিফিলিস, সাইটোমেগালোভাইরাস এবং এপস্টেইন বার ভাইরাস। তাহলে এগুলো হচ্ছে, তাহলে তোমাদের আলাদা করে যদি ভাইবাতে ধরে এই 6টা ডিজিজ প্লিজ দয়া করে তোমরা মুখস্থ করবে আলাদা করে, যে এভাবেই ভাইবাতে ধরে, হোয়াট আর দ্য ডিজিজ ট্রান্সমিটেড বাই ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে? ম্যাম, হ্যাঁ ম্যাম কালা আজার মানে কি? কালাজ্বর একটা প্যারাসাইটিক ডিজিজ, তোমাদের মাইক্রোবায়োলজিতে পড়াবে। ম্যালেরিয়াও একটা প্যারাসাইটিক ডিজিজ, কালাজ্বরটাও প্যারাসাইটিক ডিজিজ, তবে কালাজ্বরটা হয় মাটির ঘর যেখানে বেশি থাকে, যেমন ময়মনসিংহ, নেত্রকোনা এইসব ডিস্ট্রিক্টে। তবে চিটাগং এ হচ্ছে হিল ট্রেক্স এরিয়াতে হয় ম্যালেরিয়া বেশি। কালাজ্বরও একটা প্যারাসাইটিক ইনফেকশন, যেটা মাছিবাহিত রোগ, সেটা তোমাদের মাইক্রোবায়োলজিতে পড়াবে, প্যারাসাইটোলজিতে। এটা নিয়ে টেনশনের কারণে আপাতত তোমরা শুধু নামটা মুখস্থ করো, ঠিক আছে? কালাজ্বর কিন্তু আমি আরেকটা জায়গায় বলছিলাম, তোমাদের বোন ম্যারোতে, আমাদের বোন ম্যারোতে কিন্তু একটা প্যারাসাইট দেখা যায়, সেটা হচ্ছে কালাজ্বর প্যারাসাইট, তখনই বলছিলাম। আচ্ছা, আপাতত তোমরা নামটা মনে রাখো, যেহেতু কালাজ্বর টপিকসটা মাইক্রোবায়োলজির আন্ডারে, আমরা শুধু এখানে নামটা পড়বো। তাহলে কি কি ডিজিজ ট্রান্সমিটেড হয় আমাদের পড়া শেষ। এটার সাথে রিলেটেড দেখো উপরে একটা লেখা আছে, টেস্ট বিফোর ব্লাড ট্রান্সফিউশন। টেস্ট বিফোর ব্লাড ট্রান্সফিউশন পেয়েছো? তোমরা একটু তাড়াতাড়ি রেসপন্স করো, কারণ আমার মনে হচ্ছে যে তোমরা শুনতেছো জি ম্যাম। জি ম্যাম। ক্লাসটা শুরু করতে দিন আজকে। আচ্ছা, টেস্ট ফর ব্লাড ট্রান্সফিউশন, তাহলে আমাদের এই ডিজিজগুলো যে ব্লাডের মাধ্যমে যায়, তোমরা তো প্র্যাকটিক্যাল লাইফে ডেন্টিস্ট হইলেও কিন্তু তোমাদের বাবা মা সবাইকে ডিল করবে, হ্যাঁ, কোনো না কোনো সময় হসপিটালাইজড হবে। তাহলে তুমি ব্লাড কি সরাসরি নিয়ে ফেলবে না, তাহলে তোমাকে অবশ্যই কারো ব্লাড তোমার মানে রিলেটিভের শরীরে ট্রান্সফিউজ করার আগে অবশ্যই স্ক্রিনিং টেস্ট করতে হবে যে এই ডিজিজগুলো আছে কিনা তার। তাহলে স্ক্রিনিং কি কি দেখা হয়, এমনিতে তো ব্লাড গ্রুপ, আরএইচ টাইপিং এবং ক্রস ম্যাচিং তো সবারই করতে হয়, সাথে এই ডিজিজগুলাই স্ক্রিনিং করা হয়। দেখো কি কি ডিজিজ, এইচআইভি, হেপাটাইটিস বি, সি, বিডিআরএল এবং ম্যালেরিয়া, এই ডিজিজগুলো স্ক্রিনিং করে তারপর কিন্তু ব্লাড ট্রান্সফিউশন করা হয়, ঠিক আছে? এবার আসলে এইগুলো পড়া শেষ। আমি কি কোশ্চেনগুলো তোমাদের একসাথে আমি লার্নিং অবজেক্টিভ পাঠিয়ে দেব ইনসানকে আজকে আছে, ওকে তো আমি একবারও দেখলাম না। ম্যাম ওর নেটওয়ার্কের প্রবলেম, যার কারণে ও লিভ নিয়ে নিছে। ম্যাম আমাকে পাঠিয়ে দিলেও হবে। না বুঝছি, কিন্তু আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, এটা থেকে প্রচুর কোশ্চেন আসে, যদিও বা পড়া কম, কিন্তু এখান থেকে ঘুরে ফিরে কিন্তু এগুলো অনেক কোশ্চেন আসে, মানে তোমাদের মানে থাকবে প্ল্যাটলেট ডিসঅর্ডার থেকে ভাইভাতে কোশ্চেন থাকে এবং রিটেনও কোশ্চেন থাকে। এখন দেখো আমাদের দুইটা ডিজিজ পড়তে হবে, একটা হচ্ছে আইটিপি আর একটা হচ্ছে হিমোফিলিয়া। আইটিপি এবং হিমোফিলিয়াতে যেটা মেইন সমস্যা, আমরা যে স্ক্রিনিং টেস্ট করলাম দুইটার ডিফারেন্স কি? এই যে স্ক্রিনিং টেস্টে যে যেগুলো দেখছি, ব্রিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথম বিন টাইম, থ্রম্বিন টাইম, এপিটিটি এবং প্ল্যাটেলেট কাউন্ট, এই টেস্টগুলোর মধ্যে এখানে কি কি চেঞ্জ হবে দেখো। আইটিপিতে তোমরা আইটিপি আর হিমোফিলিয়া পাশাপাশি লিখো,
আইটিপি হিমোফিলিয়া পাশাপাশি লিখো, এক পাশে লিখো আইটিপি আর আরেক পাশে লিখো হিমোফিলিয়া। এটা হচ্ছে সহজভাবে মনে রাখার বুদ্ধি শেখাচ্ছে তোমাদের। আইটিপির নিচে লিখো ব্লিডিং টাইম প্রলং। লিখছো? ব্লিডিং টাইমটা বেড়ে যাবে, ব্লিডিং টাইম প্রলং। বাকি সব মানে অল দ্য টাইমস আর নরমাল, মানে বাকি সবগুলো নরমাল। এই যতগুলো টাইম পড়বে ব্লিডিং ডিসঅর্ডারের সবগুলো টাইম নরমাল, শুধু ব্লিডিং টাইমটা প্রলং হবে। লিখছো? জি ম্যাম লিখ। আচ্ছা তোমরা না হলে এগুলো লিখো, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথম মিন টাইম, এপিটিটি, থ্রম্বিন টাইম, তাহলে বুঝতে পারবে ওগুলো নরমাল 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 লিখো, শুধু ব্লিডিং টাইমটা এখানে প্রলং হবে। আরেকটা চেঞ্জ হয় যেটা এখানে তো অলরেডি নামের সাথেই আছে যে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপর, মানে এখানে থ্রম্বোসাইটোপেনিয়া হবে, তাহলে প্ল্যাটলেট কাউন্ট কি হবে এখানে? কমে যাবে। কমে যাবে, ভেরি গুড, প্ল্যাটলেট কাউন্ট রিডিউসড। তাহলে স্ক্রিনিং টেস্ট আমাদের এটাতে পড়া শেষ। এবার পাশেই যেটা লিখছো হিমোফিলিয়াতে, ওখানে লিখো ক্লটিং টাইম প্রলং এবং এপিটিটি প্রলং, বাকি সবগুলো নরমাল। এটা কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে উলট পালট করে, এর জন্য পাশাপাশি এই দুইটা এইভাবেই শিখবে, তাহলে তোমাদের তোমরা পরীক্ষার হলে গিয়ে গন্ডগোল পাকাবে না। আরে এটাতে ব্লিডিং টাইম বাড়ে না, এটাতে বাড়ে। আইটিপিতে ব্লিডিং টাইম বাড়বে, আর হচ্ছে হিমোফিলিয়াতে ক্লটিং টাইম বাড়ে, এবং এপিটিটি যেটা অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম বাড়বে, প্রলং হয়। লিখছো? ম্যাম আবার একটু বলেন তো। পাশাপাশি লিখছো আইটিপি এবং হিমোফিলিয়া। হিমোফিলিয়ার ক্ষেত্রে ক্লটিং টাইম বাড়ে, এপিডিটি বাড়ে, আর কি? হ্যাঁ, হিমোফিলিয়াতে ব্লিডিং টাইম না, কিন্তু ক্লটিং টাইম বাড়ে, এপিটিটি বাড়ে, আর সবগুলো নরমাল থাকে। আর সব নরমাল থাকে। আর এখানে কি চেঞ্জ হয়, এখানে ব্লিডিং টাইম বাড়ে আর থ্রম্বোসাইট কাউন্ট কমে। হিমোফিলিয়াতে কিন্তু থ্রম্বোসাইট কাউন্ট নরমাল থাকে। বোঝা গেছে? ওখানে কোন দুইটা চেঞ্জ হয়? ক্লটিং টাইম প্রলং হয়, এপিটিটি প্রলং হয়, বাকি সব নরমাল। আর এখানে ব্লিডিং টাইম মানে আইটিপিতে ব্লিডিং টাইম প্রলং হয়, প্ল্যাটলেট কাউন্ট কমে, বাকি সব নরমাল। সবগুলোর নাম লিখবে স্ক্রিনিং টেস্ট হিসেবে, বাকিগুলো এভাবে বলবে নরমাল নরমাল নরমাল, লেখার সময় লিখবে নরমাল নরমাল নরমাল। শুধু মনে রাখবা দুইটা, ব্লিডিং টাইম আর প্ল্যাটলেট কাউন্ট। আর হিমোফিলিয়ার ক্ষেত্রে ক্লটিং টাইম বাড়ে আর এপিটিটি বাড়ে, পাশাপাশি লিখছো, এই দুইটা ইম্পর্টেন্ট। লিখছো? জি ম্যাম লিখছি। আচ্ছা, এরপরে যেটা হয় কনফার্মেটরি টেস্ট। আমাদের হিমোফিলিয়া কিন্তু অলমোস্ট পড়া শেষ। দেখো হিমোফিলিয়া ল্যাব ডায়াগনোসিসে এই দুইটা লেখার পর শুধু দুইটা লাইন বাকি থাকে। কনফার্মেটরি টেস্ট আমরা করি, তোমরা জানো হিমোফিলিয়া এ হচ্ছে ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সিতে হয়, হিমোফিলিয়া বি ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সিতে হয়। তাহলে হিমোফিলিয়া এর জন্য আমরা ফ্যাক্টর 8 এসে করব, হিমোফিলিয়া বিতে ফ্যাক্টর 9 এসে করব। ঠিক আছে, মানে ফ্যাক্টর 9 দেখব। বুঝা গেছে? কিন্তু আইটিপির ল্যাব ডায়াগনোসিসটা কিন্তু অনেক বড়। এখানে পিবিএফ ফাইন্ডিংসটা দেখো, আমাদের কিন্তু হিমোফিলিয়া ল্যাব ডায়াগনোসিস করা শেষ। ওই স্ক্রিনিং টেস্টের বাইরে শুধু দুইটা ফ্যাক্টর এসে করব, হিমোফিলিয়া এর জন্য ফ্যাক্টর 8 দেখব, হিমোফিলিয়া বি এর জন্য ফ্যাক্টর 9 দেখব। ওটা বোঝা গেছে? ওটা কিন্তু শেষ, হিমোফিলিয়া পড়া শেষ ল্যাব ডায়াগনোসিস, কারণ তোমাদের আসেই ল্যাব ডায়াগনোসিস। কি রে, তোমরা কেউ রেসপন্স করবা না? আজকে ডিসিশন নিয়ে ফেলছো, কেউ কিছু বলবা না, চুপ করে থাকবা। দেখি বুঝছি রোল ম্যাম। 7, রোল 7 ভিডিও অন করো, জি ম্যাম। ভিডিও অন করো। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। আমি আইটিপির ক্ষেত্রে কি চেঞ্জ বলছি, হিমোফিলিয়ার ক্ষেত্রে কি চেঞ্জ বলছি বলো তো? আইটিপির ক্ষেত্রে ম্যাম ব্লিডিং টাইমটা প্রলং, তারপর হলো ম্যাম বাকি টাইমিং গুলো হচ্ছে ম্যাম নর্মাল। হিমোফিলিয়াতে ম্যাম ক্লটিং টাইম বাড়বে, এপিডিটি বাড়বে, বাকি সব নর্মাল। তারপর ম্যাম কনফার্মেটরি টেস্ট আছে আইটিপির ক্ষেত্রে। আইটিপির ক্ষেত্রে কি প্ল্যাটলেট কাউন্ট ওটা নরমাল থাকে না কমে? আইটিপিতে প্ল্যাটলেট কাউন্ট, প্ল্যাটলেট কাউন্ট কি কমে ম্যাম, নরমাল কমে যাবে? আর হিমোফিলিয়াতে প্ল্যাটলেট, কমে কমে হিমোফিলিয়াতেও কমে যাবে, বাড়বে, বাড়বে। নর্মাল থাকবে।
নরমাল থাকবে। প্ল্যাটেলেট কাউন্ট কি বলছি, শুধু দুইটা চেঞ্জ, এখানেও শুধু দুইটা চেঞ্জ, এখানেও শুধু দুইটা চেঞ্জ, বাকি সব নরমাল লিখে দিবা। আইটিপি তে ব্লিডিং টাইম প্ল্যাটেলেট জি বাড়ে, প্ল্যাটেলেট কাউন্ট কমে, আর ইয়েতে হিমোফিলিয়াতে ক্লটিং টাইম বাড়ে, এপিটিটি বাড়ে, ঠিক আছে, বাকি সব নরমাল। আর হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা দুইটা ফ্যাক্টর এসে করি, একটা ফ্যাক্টর 8 আর একটা ফ্যাক্টর 9, ঠিক আছে। আমাদের হিমোফিলিয়া পড়া শেষ, এবার আমরা পড়তেছি কি আইটিপি। আইটিপি করার ক্ষেত্রে দেখো এখানে আমরা ওগুলা করার পরে এখানে তোমরা জানো যে আমরা সিবিসি তে যা দেখি এখানে সবই নরমাল থাকবে, শুধু প্ল্যাটেলেট কাউন্টটা ডিক্রিজ হবে। সিবিসি তে আমরা কি দেখি, হিমোগ্লোবিন, ইএসআর, আরবিসি কাউন্ট, ডাব্লিউবিসি কাউন্ট সব নরমাল, প্ল্যাটেলেট কাউন্টটা শুধু ডিক্রিজ হবে সিবিসি তে, মানে যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট। এরপর দেখো পেরিফেরাল, এটা তোমরা ধরতে পারছো, আইটিপিটা বই খুলো। সিবিসি বুঝতে পেরেছো, কমপ্লিট ব্লাড কাউন্ট। দেখি রোল 17 ভিডিও অন করো, রোল 17 ভিডিও অন করো। রোল 17 ভিডিও অন করছো? রোল 17 কি অ্যাবসেন্ট? তাহলে অ্যাবসেন্ট বসাই দিচ্ছি। রোল 17 অ্যাবসেন্ট, ও তো নাই, আজকে অ্যাবসেন্ট করে দিব ওকে। আচ্ছা দেখি রোল 41 মোহাম্মদ, ভিডিও অন করো। 17 প্রেজেন্ট ছিল, এখন নেই, কিন্তু ও ছিল ম্যাডাম। কে ছিল, কে প্রেজেন্ট ছিল? রোল 7 সবাই প্রেজেন্ট থাকে, কিন্তু রোল করার সময় অ্যাবসেন্ট হয়ে যায় না। ম্যাম আজকে তো রোল নেটওয়ার্ক 41, রোল 41, রোল 41 কি আছো? তো সবাই ভিডিও বন্ধ করে বসে থাকবে, এর জন্য আমি কিভাবে বুঝবো যে কে আছো কে নাই? এখানে তো পার্টিসিপেন্ট দেখাচ্ছে 30 জন, কিন্তু একজনও ক্লাস করতেছে না। দেখি দেখি রোল 41 খুলো তো, রোল 41। আমি বুঝলাম না, যাকে ডাকছি কেউ তো রেসপন্স করছে না। রোল 24 মাহমুদুল। জি ম্যাম। হ্যাঁ আচ্ছা, তো দেখো আইটিপি তে সিবিসি তে কি হবে, কোনটা শুধু চেঞ্জ হবে? আইটিপি তে ম্যাম হিমোগ্লোবিন নরমাল আর ডিক্রিজ থাকবে, তবে ইএসআর নরমাল আর আরবিসি কাউন্ট নরমাল। রেড সেল ইন্ডিসেস গুলা এমসিবি নরমাল থাকবে, এমসিএইচ নরমাল থাকবে, আর এমসিএইচ নরমাল থাকবে। সবই নরমাল থাকবে, শুধু চেঞ্জ হবে কোনটাতে? চেঞ্জ ম্যাম সবগুলাই তো নরমাল লেখা বইতে, শুধু না, প্লাটিলেট platelet কাউন্ট ডিক্রিজ হবে শুধু না। ডিক্রিজ হবে, ঠিক আছে। পিবিএফ ফাইন্ডিংসেও দেখো যে আরবিসি নরমোসাইটিক নরমোকমিক, ডাব্লিউবিসি ম্যাচিউর উইথ নরমাল ডিস্ট্রিবিউশন, শুধু প্ল্যাটিলেটে কি হবে, থ্রোম্বোসাইটোপেনিয়া হবে। এবার আসো এটার ইম্পর্টেন্ট কিন্তু বোন ম্যারো। এখানে তোমাদের অনেক সময় ক্লিনিক্যাল বেস কোশ্চেন দিবে, হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস, ক্লিনিকে তোমার লিখতে হবে আইটিপি। আইটিপি লেখার পরে তোমাকে হয়তো লিখবে যে এটার কনফার্মেটরি টেস্ট কি। তাহলে আইটিপি যদি আমরা বলি কনফার্মেটরি টেস্ট কি, তাহলে কোনটা বলবে? রোল 32 মাইশা ইবনাত বলো তো, আইটিপির কনফার্মেটরি টেস্ট কি? বলতে পারবে? বোন ম্যারো এক্সামিনেশন। তোমরা অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ বোন ম্যারোতে পড়ছো না আইটিপি, তোমরা কোরিলেট করতে পারো না কেন কথাগুলো? তাহলে আমাদের বোন ম্যারো হচ্ছে আমাদের কনফার্মেটরি টেস্ট। আমরা বোন ম্যারোতে কি দেখব, যে যেহেতু আরবিসি সরি প্ল্যাটেলেট কম, এখানে মেগাকারিওপয়েসিস কি কম হবে না বাড়বে? মেগাকারিওপয়েসিস মানে কি, প্ল্যাটেলেট তৈরিটা কমবে না বাড়বে বোন ম্যারোতে? বাড়বে ম্যাম। বাড়বে, স্বাভাবিক, আমার ব্লাডে কমে গেছে, তাহলে ব্লাড বোন ম্যারো কি চাইবে, বেশি বেশি প্ল্যাটেলেট তৈরি করতে, তাহলে মেগাকারিওপয়েসিসটা এখানে ইনক্রিজড হবে, ঠিক ম্যাম আছে। বোন ম্যারো এখানে যে লিখছে দিস ইনভেসিভ প্রসিডিউর ইজ রেয়ারলি ডান। ইনভেসিভ প্রসিডিউর রেয়ারলি ডান, এটা লিখলেও, এটা লিখেও তোমার এটাই কনফার্মেটরি টেস্ট, কারণ আমরা অ্যাবসলিউট ইন্ডিকেশন এটাই ধরি।
অনেকে অ্যান্টিপ্লাটিলেট অ্যান্টিবডি ডিটেকশন লিখে, কিন্তু ওটা কনফার্মেটরি টেস্ট না। ওটা দেখবা যে লেখা আছে বইতে অ্যান্টিপ্লাটিলেট অ্যান্টিবডিটা 70% ক্ষেত্রে পজিটিভ আসে, 30% নেগেটিভ আসতে পারে। তাহলে তো তুমি কনফার্ম করতে পারলে না, তাহলে তোমাকে মেইনলি হচ্ছে বোন মেরো দিয়েই কনফার্ম করতে হবে। তবে আসলে ওই পর্যন্ত যেতে হয় না, মোটামুটি তোমার স্ক্রিনিং টেস্ট যেটা আমরা করি, ব্লিডিং টাইম ক্লটিং টাইম, এটা দিয়ে মোটামুটি আইডিয়া করে ফেলা যায় যে এটা অ্যাকচুয়ালি তার ব্লিডিং ডিসঅর্ডার আছে। ঠিক আছে, এবার আসো যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে দেখো যে সারফেস ব্লিডিং, প্যাটিচি, পারপুরা এবং একাইমোসিস। প্যাটিচিটা কিরকম, একদম পিন পয়েন্ট। একটা পিন যদি আমি একটা আলপিন নেই, তোমাদের কি শোনা যাচ্ছে? কারেন্ট চলে গেছে, নেট কি আছে? শোনা যাচ্ছে, Yes, ma'am, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কারেন্ট চলে গেছে আবার চিন্তা করতেছি নেট চলে গেছে কিনা। আচ্ছা, একটা যদি আমি পিন নেই, পিনের যে সরু অংশটা সেটা হচ্ছে প্যাটিচি, আর পিনের যে মাথাটা সেটা হচ্ছে পারপুরা। তাহলে মানে লেস দেন 2 সেন্টিমিটার হলে প্যাটিচিটা কতটুকু থাকে? প্যাটিচিটা দেখো ইয়েতে 1 to 2 মিলিমিটার। এটা একদম ব্লিডিং ডিসঅর্ডারের শুরুতে লেখা আছে, ব্লিডিং ডিসঅর্ডারের শুরুতে লেখা আছে। দেখো 3 টার্ম লেখা আছে, পারপুরা, একাইমোসিস। দেখছো? 2 পেজ পেছনে যাও, জি 2 পেজ ম্যাম। পেছনে যাও, যেখানে ব্লিডিং ডিসঅর্ডার শুরু বাম দিকে ক্লিনিক্যাল ফিচারের ওখানে আছে, পেয়েছো? পাইছি ম্যাম। জি ম্যাম। তাহলে প্যাটিসি হলে কিরকম হয়, তোমরা অনেক যাদের ডেঙ্গু ফিভার হয়েছে তারা দেখছো যে স্কিনে নিচে ছোট ছোট র্যাশ উঠে, আমরা অনেক সময় বলি র্যাশ হিসেবে, কিন্তু ওগুলা যদি ছোট একদম ছোট হয় 1 to 2 মিলিমিটার, এটাকে বলবো প্যাটিসি। এটা হচ্ছে একটু বড় 3 to 5 মিলিমিটার হলে বলি পারপুরা। আর একাইমোসিস হচ্ছে সাবকিউটেনিয়াস হেমাটোমা। ধরো তুমি কোথাও তোমাকে ধরো টিচার তোমাদের ছোটবেলায় অনেক সময় মারছে না, অথবা বাবা মা মারছে, অথবা তোমরা পড়ে গেছো, ওই জায়গাটা ব্লিডিং হয় নাই কিন্তু স্কিনের নিচে এরকম গোল একটা হেমাটোমা হয়ে আছে, ওটাকে বলা হয় একাইমোসিস, যেটার সাইজ হবে 1 to 2 সেন্টিমিটার। তাহলে এই ধরনের ছোট ছোট হেমোরেজ গুলো হয় আইটিপি। তাহলে এই ধরনের ছোট ছোট হেমোরেজের যদি হিস্ট্রি দেওয়া থাকে, তাহলে তোমাদের ডায়াগনোসিস বলতে হবে আইটিপি। ঠিক আছে, যেগুলো সারফেস ব্লিডিং। এবার আবার ক্লিনিক্যাল ফিচারে চলে যাও। চলে গেছো? জি ম্যাম। এই কেন ক্লিনিক্যাল ফিচার এখানে পড়তে হবে জানো? কারণ তোমাদের ক্লিনিক্যাল ফিচার দিয়েই আসে, মানে ক্লিনিক্যাল বেসড কোশ্চেন দেয় হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস বলার জন্য। যদি হিস্ট্রি দেওয়া থাকে তাহলে এগুলো হবে মানে আইটিপি। তারপরে আরো আছে যেমন ওভারল্যাপিং হয় হেমাটোরিয়া, হেমাটোমেসিস, মেলানা। হেমাটোরিয়া মানে কি? যদি প্রস্রাব দিয়ে ব্লাড যায়। হেমাটোমেসিস যদি ব্লাড মুখ দিয়ে বের হয়, মানে ভমিটিং এর সাথে বের হয়। মেলানা হচ্ছে পায়খানার সাথে মিক্সড হয়ে যদি ব্লাড যায়। তাহলে এগুলা কিন্তু আইটিপিও থাকে, হিমোফিলিয়াতেও থাকে। এগুলা দিয়ে কখনো ক্লিনিক্যাল ফিচার দিবে না, যেগুলা দুইটাতেই আছে। তোমাদের সারফেস ব্লিডিং বা ছোট ছোট ব্লিডিং এর হিস্ট্রি যদি তাহলে এটা আসবে। আর বড় ব্লিডিং দেখো, হিমোফিলিয়ার ক্লিনিক্যাল ফিচারে যাও, হিমোফিলিয়ার ক্লিনিক্যাল ফিচারে যাও, দেখো ওখানে লেখা আছে জয়েন্ট ব্লিডিং, মানে তুমি পড়ে গেছো জয়েন্ট করে হাঁটুতে ফেলো, মানে জয়েন্ট বড় ব্লিডিং গুলা হয়ে মাসেলের ভিতরে, সফট টিস্যুর ভিতরে। তোমার লেখা প্রসিডিউর, হ্যাভি ব্লিডিং কথাটা লেখা থাকবে। মায়েশা ইবনাথ। Yes, ma'am. বল 32। আচ্ছা, Yes, ma'am. হিমোফিলিয়ার ক্লিনিক্যাল ফিচারটা দেখছো? Ma'am, দেখতেছি। হিমোফিলিয়ার ক্লিনিক্যাল ফিচারে দেখছো একটা কথা লেখা আছে, হ্যাভি ব্লিডিং ফ্রম এ ডেন্টাল প্রসিডিউর অথবা সার্জারি। তোমরা যেহেতু ডেন্টাল স্টুডেন্ট, তোমাদের এরকমই লেখা থাকবে হ্যাভি ব্লিডিং ফ্রম এ ডেন্টাল প্রসিডিউর। হ্যাভি ব্লিডিং মানে ভারী যে সব ব্লিডিং হয় ওগুলো কিন্তু হিমোফিলিয়া দেয়। জয়েন্ট ব্লিডিং, মাসেল ব্লিডিং, বড় বড় হেমোরেজের হিস্ট্রি দেওয়া থাকবে। আরেকটা দেওয়া থাকে হচ্ছে গত বছর মানে তোমাদের ডেন্টালের প্রফে আসছিল প্রলং ব্লিডিং আফটার সার্কামসিশন, মানে বাচ্চার
মুসলমানি হয়েছে মানে সার্কামসিশনের পরে প্রলং ব্লিডিং এর একটা হিস্ট্রি দেওয়া আছে, ওটা হিমোফিলিয়া। তাহলে তোমাদের এখন ক্লিনিক্যাল ক্ষেত্রে মোটামুটি ডিফারেন্সিয়েট করতে, কারণ তোমার যদি ডায়াগনোসিস ভুল হয় তাহলে পুরো পরের পুরোটা অ্যান্সারই ভুল হয়ে যাবে। ডায়াগনোসিস ভুলে তোমার কনফার্মেটরি সবই ভুল হবে। কারণ হিমোফিলিয়া কি করি, ফ্যাক্টর এস এ করি। ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি থাকলে হিমোফিলিয়া এ, ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি থাকলে হিমোফিলিয়া বি। আর ডায়াগনোসিস হয় এটার কনফার্মেটরি টেস্ট হবে কোনটা, বোন ম্যারো এক্সামিনেশন। ঠিক আছে, তাহলে তোমাদের যদি এরকম কোনো কোশ্চেন আছে, একটা 5 ইয়ার্স বা 4 ইয়ার্স ওল্ড চাইল্ড প্রলং ব্লিডিং আফটার সার্কামসিশন নিয়ে আসলো, অথবা মানে পড়ে গেছে ফল ফ্রম একটা জয়েন্ট ব্লিডিং নিয়ে আসছে, তাহলে তোমাদের ডায়াগনোসিস কি হবে বলতে পারবে না? হিমোফিলিয়া ম্যাডাম। হিমোফিলিয়া। তাহলে বড় বড় ব্লিডিং গুলার হিস্ট্রি থাকে হিমোফিলিয়া। তারপরে তো আমরা প্রফের সময় যদি তোমাদের এই ধরনের কনফিউজিং থাকে আমরা বলে দিব, অন্তত ডায়াগনোসিসটা বলে দিব যে এটা লিখো তোমরা। ঠিক আছে, সেটা পরের ব্যাপার, কিন্তু তোমাদের অন্তত জানতে হবে যে কোন ব্লিডিং এর ক্ষেত্রে আমরা কোনটা লিখবো। এটা তোমাদের রিটেনের জন্য তো অবশ্যই লাগবে। ভাইবা তো অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে প্রলং ব্লিডিং আফটার সার্কামসিশন নিয়ে আসলো, তুমি কি চিন্তা করবা, হিমোফিলিয়া চিন্তা করবা বা এটার কনফার্মেটরি টেস্ট কি। এখন কিন্তু গদবাদা মুখস্থবিদ্যা টিচাররা জিজ্ঞেস করে না, এখন কিন্তু ঘুরায় পেঁচায় কোশ্চেন করে। কারণ অনেকেরই আছে মেডিকেলে খুব মুখস্থবিদ্যা, সে বই মুখস্থ করে ফেলতে পারবে, কিন্তু তোমরা বুঝে পড়ো টিচার কিন্তু একটা দুইটা কোশ্চেন করলেই ধরে ফেলতে পারবে যে সে বুঝে পড়ছে না শুধু মুখস্থ করছে। তাহলে তোমাদের উল্টা দিক থেকেও কোশ্চেন আসতে পারে। তারপরে এখান থেকেও আসতে পারে যে আচ্ছা তাহলে কি কি স্ক্রিনিং টেস্ট করা হয় ফর ব্লিডিং ডিসঅর্ডার, তখন তোমাদের টেস্টগুলোর নাম বলতে হবে, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথমিন টাইম, এপিটিটি, থ্রম্বিন টাইম, প্লেটলেট কাউন্ট। এই 6টা টোটস্থ করে ফেলবে এবং উইথ নরমাল ভ্যালু। এখানে যেটা তোমরা কনফিউশন করো পরীক্ষার হলে, এর আগেও তোমাদের আগে তো করছে, তোমরাও হয়তো করবা, সেটা আমি যেটা বলে দিই যে তোমরা হ্যাঁ ম্যাম ল্যাবরেটরি ডায়াগনোসিস এর ক্ষেত্রে ম্যাম স্পেশাল টেস্ট গুলো কি বলতে হবে যদি আমাদেরকে কোশ্চেন করে যে ব্লিডিং ডিসঅর্ডার? ল্যাবরেটরি ডায়াগনোসিস এর ক্ষেত্রে তোমাদের কখনোই তোমাদের লেভেল এটা জিজ্ঞেস করবে না, এটা পোস্ট গ্রাজুয়েশনের কোশ্চেন, এগুলো তোমাদের করবে না কখনো, তোমাদের শুধু স্ক্রিন টেস্টটাই জিজ্ঞেস করবে। ঠিক আছে, এই ল্যাব স্পেশাল টেস্ট করতে হবে না। তোমরা এগুলাই পারো না পরীক্ষার সময়, নরমাল নিউট্রোফিলিয়ার কজ পারো না, থ্রম্বোসাইটোপেনিয়ার কজ পারো না, থ্রম্বোসাইটোসিসের কজ পারো না। আচ্ছা, আরেকটা কজ করতে হয়, সেটা হচ্ছে থ্রম্বোসাইটোসিসের 4-5টা কজ করে রাখবা, যেমন হেমোরেজের পরে বাড়ে, সিএমএল, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, এটা আছে হচ্ছে ইয়েতে, থ্রম্বোসাইটোপেনিয়ার পরেই থ্রম্বোসাইটোসিস আছে। দেখো মানে প্ল্যাটিলেট ইনক্রিজের কয়েকটা কজ করবা, কারণ একবার তোমাদের অস্পিতে দিয়েছিল মানে আইডেন্টিফাই দ্য সেল, মানে একটা অস্পিতে ছবি দেয়া ছিল যেখানে প্ল্যাটিলেটের মধ্যে তীর চিহ্ন দেয়া, তাহলে আইডেন্টিফাই দ্য সেল, তাহলে ওখানে কি হবে, আইডেন্টিফাই সেল মানে হচ্ছে প্ল্যাটিলেট, তাহলে রাইট মানে মেনশন টু কজ ইন হুইচ কন্ডিশন প্ল্যাটিলেট কাউন্ট ইজ ইনক্রিজ। আমরা ইউজারে থ্রম্বোসাইটোপেনিয়া সারা বছর করি, কিন্তু হঠাৎ করে একবার অস্পিতে দিয়েছে যে 2টা কজ দিক যেখানে থ্রম্বোসাইটোসিস হয়, তাহলে হেমোরেজ দিবা একটা, পলিসাইথেমিয়া ভেরা দিতে পারো। তোমরা জানো যে পলিসাইথেমিয়াতে সব সেলই বাড়ে, তাহলে থ্রম্বোসাইট কাউন্টও বাড়বে, আরবিসিও বাড়ে, প্ল্যাটিলেটও বাড়ে, সবই বাড়ে। আর হচ্ছে আরেকটা হয় হেমোরেজ, হেমোরেজের পরে মানে কম্পেনসেটরি মেকানিজমে বোন ম্যারো বেশি বেশি প্ল্যাটিলেট তৈরি করে যে ব্লিডিংটা, এর জন্য যে কোনো হেমোরেজের পরে কিন্তু বাড়তি আসতে পারে। তাহলে তোমাদের আজকে সামারি কি কি পড়ালাম ম্যাম? হেমোরেজ আর আরেকটা কি বলেছিলেন? কোনটা? থ্রম্বোসাইটোসিসের কজ। একটা হচ্ছে হেমোরেজ বলছি, আরেকটা বলছি পলিসাইথেমিয়া ভেরা। পলিসাইথেমিয়া পড়েছো না তোমরা? এটা আমার আলাদা করে পড়ানো হয়নি, কিন্তু তোমাদের বলছিলাম এটা মুখস্থ করে। তোমাদের তো টার্মেও আসছে পলিসাইথেমিয়া ডেফিনিশনটা, যেই কন্ডিশনে আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটেলেট সবই বেড়ে যায়। এটা তোমাদের আসছে না এমবিবিএস আসছে, মনে করতে পারতেছি না। ম্যাম আমাদেরই আসছে, কিন্তু আমাদেরকে পড়ানো হয়নি। আচ্ছা, তাহলে তোমরা মানে পড়ছো ডেফিনিশন, পড়ছো যে যেখানে যেই কন্ডিশনে 3টাই বেড়ে যায়, আরবিসিও বাড়বে, প্ল্যাটিলেটও বাড়বে, থ্রম্বোসাইট কাউন্টও বাড়বে। আচ্ছা, তারপরে হচ্ছে কি কি পড়লাম, তোমাদের তো পরে ক্লাস নেই মনে হয়, আছে? ইয়েস ম্যাম, 12টা থেকে আমাদের ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শর্টকাট তাড়াতাড়ি এটা আমি শেষ করে দেই। সেটা হচ্ছে আমরা পড়েছি আজকে ব্লিডিং ডিসঅর্ডারের ডেফিনেশন, এটার ক্লাসিফিকেশন, তারপরে পড়েছি 2টা কজ, থ্রম্বোসাইটোপেনিয়ার কজ, থ্রম্বোসাইটোসিসের কজ। ব্লাড ট্রান্সফিউশন থেকে কি কি পড়তে হবে, ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন
অফ ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশনের আগে কি কি স্ক্রিনিং টেস্ট করতে হয়, মানে ডিজিজগুলাই স্ক্রিনিং করতে হয়, আর ব্লাড ব্যাগে কি কি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়। তারপরে হচ্ছে দুইটা ডিজিজ পড়লাম, সেটা হচ্ছে কি আইটিপি পড়ছি আর ফিলিয়া পড়ছি। আর আরেকটা জিনিস তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে, তোমাদের এর আগে মনে বলছিলাম অ্যান্টিকোয়াগুলেন্টের নাম বলছিলাম। নো ম্যাম। তোমরা যেটা 3-4টা অ্যান্টিকোয়াগুলেন্ট পড়বে এবং এটার ইউজ করবে। কারণ অ্যান্টিকোয়াগুলেন্ট কোথায় আছে একটু দেখি। আচ্ছা, এটা পেজ নাম্বার হচ্ছে আমার বইয়ে হচ্ছে 192। তোমাদের হয়তো আগে পিছে করলে অ্যান্টিকোয়াগুলেন্টের এটা পাবে। অ্যান্টিকোয়াগুলেন্ট একটা চ্যাপ্টার আছে আলাদা করে, 192 নাম্বার পেজ আমার বইতে। দেখো তো কেউ একজন খুলো। পাইছি ম্যাম। পেয়েছো? এখানে কমনলি ইউজড অ্যান্টিকোয়াগুলেন্টের একটা টপিকস আছে, এখানে 5-6টা অ্যান্টিকোয়াগুলেন্টের নাম দেওয়া আছে। তোমাদের ইউজুয়ালি পরীক্ষার হলে 2টা বা 3টা আমরা উল্লেখ করে দেই, বা প্রফেও এরকমই আসে যে নেম 2 অথবা 3 অ্যান্টিকোয়াগুলেন্টস এন্ড উইথ ইটস ইউজ। তাহলে তোমরা ইডিটিএ পড়লে, ইডিটিএ কিসে? ব্লাড কাউন্টে লাগে, পল হেলার ইএসআর এ লাগে, 3.8% সোডিয়াম সাইট্রেট হচ্ছে ইএসআর লাগে, হেপারিন ব্লাড বায়োকেমিস্ট্রি, ব্লাড ব্যাংকে ট্রাইসোডিয়াম সাইট্রেট। উপরের 4টা বেশি ইম্পর্টেন্ট, ইডিটিএ, পল হেলার মিক্সচার, 3.8% সোডিয়াম সাইট্রেট এবং হেপারিন। এই 4টা ভালো করে মুখস্থ করবা। শেষের 2টা মনে থাকলে থাকবে, না থাকলে নাই। ওই 2টা অত ইম্পর্টেন্ট না, সোডিয়াম ক্লোরাইড আর ট্রাইসোডিয়াম সাইট্রেট। তোমাদের প্রথম 4টা অ্যান্টিকোয়াগুলেন্টের নাম অবশ্যই জানতে হবে উইথ ইটস ইউজ। 2টা তো ইএসআর ইউজে লাগে, এটা তোমরা এখনই মুখস্থ করে ফেলতে পারবে। আর ইডিটিএ লাগে ব্লাড কাউন্ট, আমরা যে সিবিসি করি ওটাতে ইডিটিএ ইউজ করা হয়। আর ব্লাড যে বায়োকেমিস্ট্রি গুলো যেমন ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন, এগুলোর জন্য কোনটা করা হয়? হেপারিন ইউজ করা হয়, হেপারিন। ঠিক আছে, তোমার শেষ আজকে। মাইশা কি আছো? তুমি একটু আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারবে রোলগুলো? 30 জন আজকে, আমি সহ আপনাকে 31 জন অ্যাবসেন্ট রোল আর অ্যাটেন্ডেন্স রোলটা পাঠিয়ে দেব ম্যাম, আমি নিয়ে রাখছি। ঠিক আছে, আমাকে একটু পাঠিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।